জয় জগন্নাথ বলে শুরু করতে ইচ্ছে করলো না আজ। তাই শুরু করলাম একটা প্রশ্ন দিয়ে, আর কবে? আমি সত্যি বলতে প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের কাছে, কিন্তু বিশ্বাস করুন মাঝে মাঝে সত্যি এত ভয়ঙ্কর হয়, এত অপ্রিয় হয় আমার নিজের কাছেই, শিউরে উঠি। কি বলবো আর কিভাবে বলবো নিজেই বুঝতে পারি না। আপনাদের উৎসবের ছবি দেখানোর কথা উৎসবের দিনে, কিন্তু সত্যিটা না গলার কাঁটার মতো বিঁধছে। রথের মেলার পাঁপড় জিলিপির উৎসবে মাতার কথা আজ মানুষের, সব ভুলে গেছি। দুটো এমন ঘটনা আজ সামনে এসেছে, সব ভুলে গেছি। ঠিক এই উৎসব, রথযাত্রার উৎসব শুরু হবে তার কয়েক ঘন্টা আগে একটা, উৎসব শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে একটা, বলতে পারেন 12 ঘন্টার ব্যবধানে এমন দুটো ঘটনা যা ভীষণভাবে নাড়া দিয়েছে আমাকে। প্রথম ঘটনা আপনি জানেন, সারা দিন ধরে দেখছেন, একটা কলেজের মেইন গেট বন্ধ করে গার্ডের রুমে ছাত্রীকে আটকে রেখে বাইরে দুজনকে পাহারায় বসিয়ে এক ছাত্র নেতা গ্যাং রেপ করতে পারে ওই কলেজের কোন স্টুডেন্টকে। কোথায় এটা? না, এমন কোথাও নয় যেখানে ক্যামেরার আলো পৌঁছয় না, যেখানে মিডিয়ার নজর নেই, কলকাতার কসবায়। বিশ্বাস করুন, এটা ভেবে না ওই জয় জগন্নাথ শব্দ দুটো উড়ে গেছে মাথা থেকে। কখনো ভেবেছিলাম কলকাতা থেকে এটা শুনতে হবে, তাও এমন একটা সময়ে যখন বছর ঘোরেনি আরজিকর ঘটনার। আর আরো একটা ঘটনা গতকাল রাতে শুনলাম, পদ্মশ্রী প্রাপ্ত এক সন্ন্যাসী মহারাজ, তার বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ আমাদের বাংলায়। ভাবতে পেরেছি কখনো? এই দুটো ঘটনা না কেমন নাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে আমরা উৎসবে মাতি কিসের জন্য? বাস্তব তো ওটা, সত্যি তো ওটা, গা গুলিয়ে ওঠা। রথযাত্রা, বছরভর অপেক্ষার পর আজ আবার মাসির বাড়ি গেলেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। লোকারণ্য, ধুমধাম, সোনার ঝাঁটায় ধুলো সরিয়ে রথের রশিতে টান পড়ল। যা হওয়ার ছিল সবটাই হলো রীতি মেনে। কিন্তু এমন পুণ্য দিনে এমন অনেক কিছু হলো যা হওয়ার ছিল না। গেরুয়া ত্যাগের প্রতীক, গেরুয়া বসনে থাকা সন্ন্যাসী আমাদের কাছে শ্রদ্ধার। এবার সেই গেরুয়াধারীর বিরুদ্ধেই স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, মানে ফলস প্রমিস করে, এক মহিলাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। গেরুয়া বসনধারী মহারাজের, যিনি আবার পদ্মশ্রী পেয়েছেন। ভাবতে পারি? আমার খুব কষ্ট হচ্ছে ভাবতে। তার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তিনি কার্তিক মহারাজ, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য তিনি মানতে নারাজ। আর কেমন মনে পড়ে যাচ্ছে না আসারাম বাপু, গুরমিত রাম রহিমদের কথা। তাদের বিরুদ্ধেও তো ঠিক একই রকমের অভিযোগ ছিল। দোষী সাব্যস্ত হয়েছিলেন দুই স্বঘোষিত ধর্মগুরুই। গোটা দেশ ছিছি করে কবে শিখবো আমরা ইতিহাস থেকে? এই মানুষগুলোর শাস্তি থেকে আর কবে শিখবো? আরজিকর থেকে আর কবে শিখবো? আর কবে? নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা দেশ, তোলপাড় হয়েছিল রাজধানী দিল্লি, আইন বদলে গিয়েছিল দেশের। দোষী সাব্যস্ত 4 জনের ফাঁসি হয়ে গেছে 5 বছর আগে। শিখেছি আমরা তারপরও হাথরাস, উন্নাও আটকাতে পেরেছি আরজিকর? না। মহিলাদের সম্মান করতে, নারীকে শুধু ভোগের বস্তু না ভাবতে আমরা শিখছি কোথায়? আর কবে? নাকি প্রতিবাদের মোমবাতি সঙ্গে আমাদের হঠাৎ জ্বলে ওঠা বিবেকও নিভে
দূরে যেতে হবে না, আমাদের এই শহর, এই কলকাতা রাত জেগেছিল তো আরজি কর কাণ্ডে নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার জন্য। বিচারের দাবিতে রাজপথ গর্জে উঠেছিল দিনের পর দিন। খুনি ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই মিছিল, এই প্রতিবাদ, অভিযুক্তের সাজা, সমাজের শিক্ষা হলো। আরজি করের স্মৃতি উস্কে এবার কলেজে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের আর কবে শিখবো আমরা মেয়েদের সম্মান করতে, শুধু ভোগ্যপণ্য না ভাবতে? আর কবে বন্ধ হবে ধর্ষণ? ঠিক একই রকম অবিশ্বাস্য ঠেকেছিল সেদিনও আরজি করের ঘটনার কথা শুনে। আপনাদের মতো আমিও সেদিন শিউরে উঠেছিলাম। আরজি কর মেডিকেল কলেজ থেকে কসবার আইন কলেজ। ম্যাপ কি বলছে জানেন? গুগল ম্যাপ দুটো কলেজের দূরত্ব মেরে কেটে 14 কিলোমিটার। ক্যালেন্ডার বলছে মাঝে কেটে গেছে 10টা মাস। আবার ক্যাম্পাসে বিভীষিকা। আজ শুরুতেই যে কথা বলছিলাম, কলেজ ক্যাম্পাসে গেটে তালা দিয়ে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। তদন্তে যা যা সামনে আসছে তাতে পুরো ঘটনাটাই ছিল পূর্ব পরিকল্পিত। অভিযোগকারী পুলিশের কাছে তার অভিযোগপত্রে যা যা বলেছেন তা ভয়ঙ্কর। আইনের ছাত্রীকে সবক শেখানোর চেষ্টা। আর অভিযুক্ত মনোজিৎ মিশ্র যে কেউ নয়, কোনো আমজনতা নয়, সাধারণ এক কলেজ পড়ুয়া বা কলেজের সিনিয়র নয়। তার নামে কলেজের দেওয়াল লেখা হয়। এত প্রভাব। আরজি কর কাণ্ডে পূর্ব পরিকল্পনা করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুন করা হয়েছিল এমন অভিযোগ কিন্তু ওঠেনি। কসবায় সেই অভিযোগই উঠছে। এই ছাত্রীকে প্ল্যান করে ক্রিমিনাল মাইন্ড ক্রাইমের প্লট সাজিয়ে তারপর গণধর্ষণ করেছে। কি আছে অভিযোগপত্রে? কি হয়েছিল সেদিন? শিউরে উঠবেন শুনলে। বুধবার কলেজের ইউনিয়ন রুমে মিটিং ছিল। হাজির ছিলেন অভিযুক্ত দাদা মনোজিৎ মিশ্র। অভিযোগ, সেই মিটিংয়ের পরেই কলেজে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মনোজিৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করেন ছাত্রী। বলেন তার অলরেডি বয়ফ্রেন্ড আছে, তিনি নতুন করে প্রেমের প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। মনক্ষুণ্ণ হয় মনোজিতের। দুজনের মধ্যে বাদানুবাদ, গন্ডগোল শুরু হয়। অভিযোগ, সেখানেই ছাত্রীকে একপ্রস্থ হেনস্থা করা হয়। পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি, এরপর ইউনিয়ন রুমে যান ছাত্রী। তার আগের ওই বাগবিতণ্ডায় তিনি অসুস্থ বোধ করছিলেন। ইউনিয়ন রুমে খানিকক্ষণ বসে নিজেকে সামলে নেন। এরপর তিনি কলেজ থেকে বেরিয়ে যেতে চান। ঠিক তখনই টের পান কলেজ থেকে বেরোনো সম্ভব নয়। মাথায় আকাশ ভেঙে পড়ে তার, কারণ কলেজের মেন গেটে তালা। ভিতর থেকে চাবি কোথায়? মনোজিৎ জানে। তালা কেন? আর তারপর যা যা হলো, যে যে অভিজ্ঞতার সামনে পড়তে হলো ওই আইনের পড়ুয়াকে, তার দুঃস্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না। আমার বাড়ির বোন, দিদি, আপনার বাড়ির মেয়ে, প্রিয়জন, প্রতিবেশী, আত্মীয়, কারোর সঙ্গে এমনটা হোক আমরা চাই না। মেন গেটে তালা, কলেজ ছাত্রী বেরোতে পারলেন না। তখন ওই ছাত্রীকে কলেজেরই গার্ড রুমে নিয়ে গিয়ে মনোজিৎ ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাইরে পাহারা দিচ্ছিল দুজন। শুধু ধর্ষণ নয়, সেই সময়কার ভিডিও রেকর্ড করা হয়। তারপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল। অভিযোগ, কলেজের সো-কল্ড নেতা মনোজিৎ মিশ্র যখন এই সব করছিল, তখন বাইরে দাঁড়িয়েছিল জায়েদ আহমেদ।
এবং প্রমিত মুখোপাধ্যায়, কলেজের আরো 2 ছাত্র। একবার ভাবুন, আমি জানি না এদেরকে ছাত্র বলা যায় কিনা। মুখ খুললে খুন করে দেওয়া হবে, ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশের কাছে যায় ওই ছাত্রী সাহস সঞ্চয় করে। অভিযুক্তদের পুলিশি হেফাজত হয়েছে, তবে মাত্র 5 দিনের। চাওয়া হয়েছিল 14 দিন, হেফাজত হয়েছে 5 দিন। কিসের অভিযোগে অভিযুক্ত এরা? গণধর্ষণ, অত্যন্ত গুরুতর অভিযোগ। মাত্র 5 দিনের পিসি। ঘটনার ভয়াবহতা অনেক, যা শেষ নেই। মনোজিৎ রেপ করছে, পাহারা দিচ্ছে আরো 2 ছাত্র। ভাবতে পারি এই কলকাতায় এমন ঘটনা? অভিযুক্ত মনোজিৎ কতটা প্রভাবশালী এই ঘটনা থেকেই বোঝা যায়। কলেজের দরজা সে বন্ধ করে দিতে পারে, না হলে গার্ডকে ঘর থেকে বের করে সেখানে ধর্ষণ করার সাহস পেল কোথা থেকে? বাকি 2 অভিযুক্তের বয়স কত জানেন? 19 আর 20। কোন মানসিকতায় এই বয়সের 2 পড়ুয়া ঘরের বাইরে পাহারা দেয়? অপরাধের পরেও শহরেই ছিলেন অভিযুক্তরা, বাড়িতে, বাড়ির আশপাশে। ধৃতরা নিজেদের এত প্রভাবশালী ভাবত যে গ্রেফতারির কথা তারা কল্পনাও করতে পারেনি মেয়েটি যে গণধর্ষণের শিকার, সে সাহস সঞ্চয় করে মুখ খুলে পুলিশের কাছে গিয়ে বলবে ভাবতে পারেনি। আর তাই বুক ফুলিয়ে ঘুরছিল সদর্পে। ঘটনাক্রম দেখে আমার আরো একটা কথা মাথায় আসছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সবাক শেখাতেই কলেজ ছাত্রীর ওপর নির্যাতন করা হলো না তো? পুরুষের সত্তায় আঘাত লাগার জন্য নারীকে বোঝানো হলো না তো? দেখ কি করতে পারি। নিজেদের নেতা বলে দাবি করা এই যুবকদের বাড়াবাড়ি কিসের জন্য? কার প্রশ্রয়ে? প্রশ্ন কলেজের প্রশাসন নিয়েও। তারাই বা কেন মনোজিৎ মিশ্রের মতো দাদাদের এত ছাড় দিয়েছেন? তৃণমূল ছাত্র পরিষদ বলছেন মনোজিৎ মিশ্র কোনো এক সময় তাদের সংগঠনের একেবারে নিচের তলার নেতা ছিল। তো এত সাহস পেল কোথা থেকে? মাথার উপরে তৃণমূল নামক কোনো ছাতা থাকার কারণে? কিন্তু তৃণমূলের ওপর তলার দাদারা দেখবেন না ছাতাটার অপব্যবহার হচ্ছে? দায়টা তারা নেবেন? আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন ঘিরে প্রতিবাদ আন্দোলন তোলপাড় দেখলাম। 10 মাসের মাথায় আবারও একটা ক্যাম্পাসের ভিতরে গণধর্ষণের অভিযোগ আজ সামনে এলো। কসবায় আইন কলেজে। এটাও কম হাড়হীন নয়। তার কয়েক ঘন্টা আগেই তো সামনে এসেছে ধর্ষণের আরো একটা মারাত্মক অভিযোগ একজন সন্ন্যাসীর বিরুদ্ধে। ধর্ষণ শুধু নয়, জোর করে গর্ভপাত করানোর অভিযোগও। সন্ন্যাসী যে সে নন, ওই যে পদ্মশ্রী পুরস্কার পাওয়া ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বপ্রাপ্ত কার্তিক মহারাজ। আর কবে সন্ন্যাসী, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার বদলে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ। যিনি ধার্মিক, যিনি ধর্মের মাহাত্ম্য প্রচার করেন, যিনি কাম ত্যাগ করেছেন, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। দিনের পর দিন ধর্ষণ, জোর করে গর্ভপাতের অভিযোগ। 12 বছর আগের ঘটনা সামনে এসেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানায়। নির্যাতিতা কার্তিক মহারাজের নামে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারিনী মহিলা, পেশায় শিক্ষিকা। পুলিশের সূত্র বলছে
মহিলার দাবি, কাজের সুযোগ আছে জেনে 2012 সালের ডিসেম্বরে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের দায়িত্বপ্রাপ্ত কার্তিক মহারাজের সঙ্গে দেখা করেন তিনি। কার্তিক মহারাজ তাকে নবগ্রামের চাণক্য আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদে চাকরি দেন। স্কুলেই তার থাকার ব্যবস্থা হয়। নির্যাতিতার অভিযোগ, 2013 সালের জানুয়ারির এক রাতে কার্তিক মহারাজ তাকে ফোন করে ডাকেন, তারপর জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন। তারপর থেকে বারবার ডেকে পাঠাতেন এবং বাধ্য করতেন শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। নির্যাতিতার অভিযোগ, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বহরমপুরের একটি অভিজাত হাসপাতালে গর্ভপাত করানো হয়। ঘটনার পর 1 বছরের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতাকে একটি ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয়। নির্যাতিতার অভিযোগ, 3 মাস বেতন দেওয়া পর বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, এটা মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। মানুষ সেটা বিচার করবে। নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। 24-এর লোকসভা ভোটের আগে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই মহারাজের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগে শোরগোল রাজনীতিতেই। এতদিন পর্যন্ত যতদিন না উনি মুখ খোলেননি ততদিন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যেই উনি মুখ খুললেন সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এলো। আদপেও কি অভিযোগ কতটা সত্য, কতটা কবেকার ঘটনা, আগে কেন আসেনি বিষয়গুলো সামনে, এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত হোক, সঠিকভাবে তদন্ত হোক। কিন্তু এরকম যেন না হয় যে কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাকে যেন তেন প্রকারে তাকে বিপদে ফেলতে হবে। একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য উই ওয়ান্ট জাস্টিস, আই নিড জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস বলতে হয়নি। তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে। একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত। সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের মতো একটি সংগঠনের আশ্রমের দায়িত্বপ্রাপ্ত মহারাজ আবার পদ্মশ্রীও পেয়েছেন। এমন একজন সন্ন্যাসীকে নমস্য মনে করি আমরা, তাকে শ্রদ্ধা করি সকলে। বেলডাঙ্গা অঞ্চলে তিনি অনেক কর্মসূচি নেন, অনেক মানুষ তার দ্বারা প্রভাবিত। সেই মহারাজের বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ। এক মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ, চাকরি দেওয়া, কাজের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে লাগাতার ধর্ষণের অভিযোগ। সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের মতো সংগঠনের একটি আশ্রমের দায়িত্বপ্রাপ্ত মহারাজ, তার উপর পদ্মশ্রী পেয়েছেন। মানুষের জন্য তিনি নিবেদিত প্রাণ। বেলডাঙ্গা অঞ্চলে একাধিক কর্মসূচি নেন। বেলডাঙ্গা অঞ্চল সহ একটা বিস্তীর্ণ বড় এলাকার মানুষের ওপর তার প্রভাব রয়েছে। আমরা নমস্য মনে করি এরকম মানুষকে। সেই মহারাজের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ, এক মহিলার অসহায়তার সুযোগ নিয়ে তাকে ধর্ষণের অভিযোগ, আসারাম বাপু, রাম রহিম সহ একাধিক নাম। আমরা আর কবে শিখবো? আর কবে? একটার পর একটা ঘটনা হয়ে যায়, তোলপাড় হয়, তারপর আবার সেরকমই ঘটনার পুনরাবৃত্তি হয়। দেখুন না, আরজি কর হলো, তার আগে নির্ভয়া হলো, আবার কসবা হলো, আবার দেখুন রাম রহিম হলো, আসারাম বাপু হলো, আবার কার্তিক মহারাজ হলো। কোনো ঘটনা তার যত বড় ভয়ঙ্করই হোক না কেন, তার শাস্তি বিচার যত দৃষ্টান্তমূলকই হোক না কেন, তারপরে একই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে কই? হচ্ছে কি? বিশ্বাসভঙ্গ। গেরুয়াধারী সন্ন্যাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে প্রথমেই এই কথাটাই তো মাথায় আসে। ধর্মগুরুদের বিরুদ্ধে যখন মহিলার শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ ওঠে, তখন মাথায় এই কথাটাই আসে, বিশ্বাস ভাঙল। ইতিহাস ঘাটলে তো অনেক নাম সামনে আসে। কখনো সে ঘটনা কেচ্ছা কাহিনীর আকার নেয়, কখনো আবার তামাম দুনিয়া একজোট হয়ে বিচার চায়। ধর্মকর্মে যুক্ত থাকা ব্যক্তিদের প্রতি অভিযোগের একটি অন্যতম পুরনো উদাহরণ আমাদের বাংলাতেই। 1873-এর 27শে মে হুগলির তারকেশ্বরে স্বামীর হাতে খুন হয়ে যান এলোকেশী দাসী নামে এক রমণী। স্বামীর অনুপস্থিতিতে এলোকেশীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন
মন্দিরের মহন্ত। জানতে পেরে স্ত্রীকে বটির আঘাতে খুন করেন স্বামী নবীন চন্দ্র। স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন দ্বীপান্তর হয় নবীনের। ব্যভিচারের দায়ে 3 বছর সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানা হয় মহন্তের। অনেকেই বলে এ তাবৎকালে এই কাহিনী বাংলার অন্যতম চর্চিত কিচ্ছা। লম্পট মহন্তকে নিয়ে বিস্তর নাটক প্রহসন ছাপা হয় বটতলায়। সেই সব বইয়ের নাম ছিল মহন্তের যেমন কর্ম তেমনই ফল। উফ, মহন্তের এই কাজ! হালফিলের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম আসারাম বাপুদের নিয়ত কম চর্চা হয়নি। শিষ্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে আসারাম বাপুর বিরুদ্ধে। একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন স্বঘোষিত ধর্মগুরু। আর এক স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিমের কিচ্ছা কেলেঙ্কারি, বাপরে বিরাট। আশ্রমের আড়ালে ভোগের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি। নাচ গান সিনেমা কিচ্ছু বাদ যেত না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল বাবাজির ধনসম্পদ। ধর্ষণ, খুন, ভয় দেখানো, অভিযোগের শেষ নেই এই গডম্যানের বিরুদ্ধে। 2017 সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। রায়ের দিন রাজপথে রীতিমতো আগুন জ্বালিয়েছিল তার উন্মত্ত ভক্তরা। আসারাম বা রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পরেও বারবার প্যারোলে বা জামিনে ছাড়া পেয়েছেন এই স্বঘোষিত ধর্মগুরুরা। তা নিয়েও কম তর্ক বিতর্ক হয়নি। আধ্যাত্ম মার্গে ত্যাগের মার্গে চলার কথা যারা মুখে বলেন, তারা যখন বিশ্বাস ভাঙেন আর ভোগের চরম উদাহরণ হয়ে ওঠেন, সেই অপরাধ অনেকটা রক্ষকের ভক্ষক হওয়ার মতোই। মার্চ মাসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসারাম বাপুর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। প্রশ্ন একটাই, আর কতদিন? সাধারণ মানুষের বিশ্বাস আস্থা নিয়ে খেলবেন ধর্মগুরুরা? প্রশ্ন আরো, এই ধর্মগুরুদের মুখোশ যখন টেনে খোলা যাচ্ছে, তখন আরো ধর্মগুরুরা কি করে একই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন? আমরা শিখব আর কবে? প্রশ্ন উঠছে, প্রশ্নগুলো উঠবেই। ঘটনাটাই এমন। খাস কলকাতায় যদি কোনো কলেজের ভিতরে কোনো ছাত্রীকে বন্দি করে রেখে গ্যাংরেপ হয়, অভিযোগ যেমন, প্রশ্ন উঠবেই, উঠতে বাধ্য। ছাত্রীকে প্রথমে প্রেমের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় কলেজের গেট বন্ধ করে 2 ছাত্রকে পাহারায় দাঁড় করিয়ে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ, তুলে রাখা হয় সেই সবের ভিডিও। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় এমন হাড়হিম ধর্ষণের ঘটনায় তোলপাড়। যে মুখ্যমন্ত্রী বারবার ধর্ষণ কাণ্ডকে ছোট ঘটনা বলে যে অ্যাফেয়ার ছিল, বলে যে খদ্দের এবং তার কাস্টমার এবং তার হচ্ছে এসকর্ট সার্ভিসের মধ্যে গন্ডগোল, সুজানের কেসে আপনারা দেখেছিলেন। তো এই ধরনের ঘটনা বারবার যখন ঘটবে, স্বাভাবিকভাবে সেই রাজ্যে যারা ধর্ষণকারী আছে তারা তো ইন্সপায়ার হবে। খাস কলকাতা কোনো অজগা নয়, হিলি সীমান্ত নয়, এমন কোনো এলাকা নয় এই বাংলার যেখানে এখনো পর্যন্ত মিডিয়ার আলো পৌঁছয়নি। খাস কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠতেই মোক্ষম অস্ত্র পেয়ে শাসক তৃণমূলকে চেপে ধরতে আসরে বিরোধীরা। এমন সুযোগ কেউ ছাড়ে? তৃণমূল এমন সুযোগ পেলে ছাড়তো? ছাড়ছেন না শুভেন্দু অধিকারীরাও। তার তো ভাইপোর সঙ্গে ছবি আছে, আমি পোস্ট করেছি। মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে, যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড। ঘটনা সামনে আসতেই যেমন হয়, আমাদের কেউ নাই ছেলেটি, অনেক আগে আমাদের খুব নিচু একেবারে ঘাসের লেভেলে, মানে তৃণমূল স্তরের কোনো একটা নেতা ছিল, বাকি কেউ না, প্রশ্নই ওঠে না। তৃণাঙ্কুর যেমন বললেন, 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন, সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। শুধু তাই নয়, ইংরেজিতে বলে না, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। কসবা ল কলেজের ঘটনায় নির্যাতিতার পাশে থাকার বার্তা দিয়ে সে পথেই হাঁটল তৃণমূল।
মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়। মহিলার শরীরকে সম্মান করতে হবে। এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না যে তোমার রাজ্যে কথা হচ্ছে, আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। পাল্টা নির্যাতিতা ছাত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়ে শাসক দলকে নিশানা করছে বিরোধীরা। একটাই রাস্তা, মমতা হাঁটাও, বাংলা বাঁচাও। অনলি ওয়ান পয়েন্ট প্রোগ্রাম। আমরা ছাড়বো না। অত্যাচারিত ছাত্রী বা তার পরিবার সব রকম সাহায্য চাইলে পাবে। ধর্ষকদের পার্টি তৃণমূলের যা করার তাই করেছে। আরজি করের পরে এবার আবার কসবা খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রির বেলা গণধর্ষণ করেছে, গ্যাংরেপ করেছে। কি করছিল কলেজের মধ্যে ওরা রাত্রিবেলা? দেখুন, এমন একটা ঘটনা বিরোধী রাজনীতির হাতে পড়ে পাওয়া 14 আনা লোপ্পা বল, ক্যাচ তো হবেই। আর সেটা বিলক্ষণ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, বিলক্ষণ বুঝছে। আর তাই তো কোনো আলটপকা মন্তব্যে তৃণমূল যায়নি, কোনো নেতা মুখে টু শব্দ করেননি, একেবারে অফিসিয়াল প্রেস কনফারেন্স ছাড়া। দল জানিয়ে দিল কোন কোন নেতা এই বিষয়ে নির্দিষ্ট সময় সাংবাদিক বৈঠক করে কি কি বলবেন। ব্যাস, তৃণমূল জানে বিপদ এই ঘটনার প্রতি পদক্ষেপে। দিনভর কসবা উত্তাল হয়েছে। বিজেপি, কংগ্রেস, বাম, ছাত্র, যুব সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার হয়েছে। আর তৃণমূল ওই ছাত্রর কঠোর শাস্তি চাই দাবি করে, ওই ছাত্রকে আমরা কখনোই প্রশ্রয় দিইনি, ও আমাদের কেউ না দাবি করে অপরাজিতা বিলের দিকে পুরো ইস্যুটাকে ঘুরিয়ে দিতে চেয়েছে। অপরাজিতা বিল এই ধরনের ঘটনায় অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে। যে বিল পাশ হচ্ছে না, আটকে আছে, কেন্দ্রের কোর্টে বল ঠালা হলো। আবার কলকাতায় এরকম জঘন্য নারকীয় একটা ঘটনায় দায়টাও নেওয়া হলো না। এক ঢিলে দুই পাখি। সর্বসম্মতভাবে এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কিন্তু তাতে কি রাজনীতির মুখ বন্ধ হয়? না। আর কবে আমরা রাজনীতির তরজা ভুলে নির্যাতনের বিরুদ্ধে একজোট হব? আর কবে থামবে এসব? কসবার আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের অভিযোগ উঠতেই সামনে আসছে অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতাদের একের পর এক ছবি। তাবর প্রথম সারির নেতাদের সঙ্গে ছবি। তবে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের সঙ্গে সকাল থেকে যতবার কথা বলেছি, তারা বলেছেন সংগঠনের কোনো দায় নেই। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। তৃণাঙ্কুর বলছেন, হ্যাঁ, আমরা কত বছর আগে তাকে খুব ছোট একটা দায়িত্ব দিয়েছিলাম, কি করে জানবো তিনি এত বছর পরে এরকম গ্যাংরেপ করবেন? ঠিক, কিন্তু দায় নেই বলে থেমে থাকা যায়? তৃণাঙ্কুর বলছেন, ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। তৃণমূল করে কি তৃণমূল করে না, এটা একদমই গুরুত্বপূর্ণ নয়। ঠিক, এইখানে সে তৃণমূল করে না, সিপিএম করে না, বিজেপি করে না, কংগ্রেস করে, এইখানে কোনো প্রশ্ন আসতে পারে না। এইখানে একটাই প্রশ্ন হবে, সে একজন ধর্ষক। এইভাবেই বিচার করতে হবে, তবেই সমাজ থেকে এটাকে চিরস্তরে দূর করতে হবে। তৃণাঙ্কুরের সঙ্গে আমি 100% সহমত, সব বুঝলাম তৃণাঙ্কুর, কিন্তু আমি সত্যি বলি, সত্যি বলতে ডরাই না। কাউকে তুষ্ট করার দায় আমার নয়। এই যে দেওয়াল লিখন, উটকো কারো এসে তৃণমূল ছাত্র পরিষদের নামে দেওয়াল লিখে দেওয়া সম্ভব? তৃণমূল জানতো না শহরের বুকে একটা কলেজে এক নেতার নামে দেওয়াল লেখা চলছে? তৃণমূল ছাত্র পরিষদ কখনো কিছু বলেনি, চুপ করেছিল? যে দলের কেউ নয়,
যাকে দল কোনো দায়িত্বই দেয়নি, যাকে বহু বছর আগে বিস্তৃতির গভীরে খুব ছোট একটি দায়িত্ব দিয়ে দল রেখে দিয়েছিল, সে দলের সঙ্গে তার বিরাট দূরত্ব, অথচ সেরকম দেওয়াল লেখায় তৃণমূল চুপ করে থাকে। তৃণাঙ্কুর দাবি করেছেন বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদের নেতাই নন মনোজিৎ। প্রশ্ন উঠছে, সংগঠনের পদে না থেকেও দেওয়াল লেখা, হম্বিতম্বি করা, শহরের বুকে একটা কলেজের মেইন গেট বন্ধ করে এক মহিলাকে, এক ছাত্রীকে আটকে রেখে রেপ করার সাহস কোথা থেকে আসে? ধরুন কারোর কোনো অপরাধ মনস্কতা রয়েছে, সে চাইলেই ক্রাইম করতে পারে, যদি না সেই প্রেক্ষিতটা, সেই পরিসরটা সে পায়। একটা আস্ত কলেজ তার কথায় ওঠে বসে, বোঝা যাচ্ছে তো। গার্ডের রুম, গার্ড মানে রক্ষা, রক্ষী, সেই রক্ষী কোথায়? রক্ষা করবে কে? মনোজিৎ মেন গেটে তালা দিলেন, রক্ষীর ঘরে ছাত্রীকে নিয়ে ধর্ষণ করলেন বলে অভিযোগ। এত সাহস আসে কোথা থেকে? কসবার কলেজে যদি কান পাতি, তৃণাঙ্কুর আপনিও প্লিজ পাতুন, শুনতে পাবেন। সেখানে নাকি অনেকের দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন ওই মনোজিৎ। অভিযুক্তদের প্রভাব কতটা তার জ্বলন্ত প্রমাণ ছাত্রীর অভিযোগপত্র। গণধর্ষণের অভিযোগপত্রের ছত্রে ছত্রে মনোজিতের দাপটের কথা। কোনো নেতাকে খুশি করার দায় আমার নয়। কাউকে ওপরে তোলার, জোর করে কাউকে নিচে নামানোর দায় নিয়ে অনুষ্ঠান আমি করি না। আমার দায় সাধারণ মানুষের কাছে, আর সেই দায়বদ্ধতা থেকেই আমার প্রশ্ন। যদি কোনো পরিসর, কোনো প্রশ্রয় মনোজিতের না থাকতো, মনোজিৎ কোন হনু, কটা মাথা ওর ঘাড়ে? একটা কলেজের মেন গেট আটকে, গার্ডের ঘরে একটি মেয়েকে আটকে রেখে গ্যাং রেপ করতে পারত? সম্ভব। মনে রাখবেন, তৃণাঙ্কুর, মনোজিৎ কিন্তু কোনো হোটেলে গিয়ে ওই মেয়েটিকে গ্যাং রেপ করেননি, করেছেন কলেজের মধ্যে মেন গেট আটকে রেখে। তার জন্য সাহস লাগে, দাপট লাগে। কলেজের দেওয়ালে মনোজিতের নামে লেখা। তৃণমূল কিচ্ছু জানতো না, তৃণমূল ছাত্র পরিষদের কেউ না মনোজিৎ। কি করে সম্ভব? কি করে? আর কবে শিক্ষা নেব আমরা? আর কলেজ কর্তৃপক্ষ কিচ্ছু জানতো না। কলেজ কর্তৃপক্ষ ছাড়া আর কারোর নির্দেশে কি করে দরজায় তালা দেওয়া যায়? কেউ একজন, আমি ধরে নিচ্ছি মনোজিৎ ABCD, কেউ না, কোনো প্রভাব নেই। তৃণমূলের তো কেউই নয়, কোন কালে কিছু একটা হতে চেয়েছিল। তাহলে মনোজিতের এত দাপট, এত প্রভাব, মনোজিৎ বলল আর মেন গেট বন্ধ হয়ে গেল? কি করে সম্ভব? কলেজ কর্তৃপক্ষের থেকেও বড় মনোজিৎ হয়ে উঠলো কি করে? আচ্ছা, এই মনোজিৎ কে? দিনের শেষে নিশ্চয়ই আপনি জানতে চান। আমরা তো খোঁজ খবর করেছি, এই মনোজিৎ কি করে কলকাতার বুকে একটা কলেজকে কবজা করে গ্যাং রেপ করতে পারে। যে অভিযোগ সামনে আসছে, মনোজিতের এক গুচ্ছ পরিচয় যা অস্বীকার করছে তৃণমূল ছাত্র পরিষদ। মনোজিৎ কসবার আইন কলেজের প্রাক্তন ছাত্র, সে আইনজীবী হিসেবেও কাজ করে, মানে আইনজ্ঞ, লয়ার। আবার কলেজের অস্থায়ী কর্মী এই মনোজিৎ। একই অঙ্গে এত রূপ। এই মনোজিতের বাড়বাড়ন্ত নিয়ে দায় এড়াতে পারে না কলেজ কর্তৃপক্ষ, যেমন দায় এড়াতে পারে না কলেজের নিরাপত্তা নিয়ে। সদ্য আরজিকর কাণ্ডে কি হয়েছে আমরা দেখেছি। তারপরেও কোথায় ছিল ক্যাম্পাসের নিরাপত্তা? ক্যাম্পাসে মাত্র একজন গার্ড ঘটনার সময়। তারপর সেই গার্ডকে টেনে বের করে গার্ডের ঘরে নোংরামি, অসভ্যতা, নারকীয় ঘটনা, গা ঘিন ঘিন করছে বলতে। দায় এড়াতে পারবেন না কেউ। এমনকি ঘটনার দায় এড়াতে পারে না আমাদের সমাজও, যেখানে আজ কোনো মহিলাদের ভোগ্য বস্তু ভাবা হয়। একবার ভাবুন তো মনোজিতের মানসিকতা। সে ওই মেয়েটিকে ওই দিনই প্রপোজ করে, প্রেমের প্রস্তাব দেয়, এমনকি নাকি বিয়ের প্রস্তাবও দেয়। তার আধ ঘন্টার মধ্যে সেই মেয়েটিকে গ্যাং রেপ করায়। কি কেমন প্রেম, কি মানসিকতা!
না, এটা অসুস্থতা, আর এই অসুস্থতাকে প্রশ্রয় দেয় যারা, তারা দায় এড়াতে পারে না। এই প্রবণতার বিরুদ্ধে আর কবে, রাজনীতি দূরে রেখে আর কবে আমরা গর্জে উঠব? রাজনীতির রং নির্বিশেষে আমরা প্রতিবাদ করব। আমরা দায় ঝেড়ে না ফেলে একসঙ্গে বলবো, চলুন শাস্তি দিই মনোজিতের মতো ক্রিমিনালদের। আর কবে? তবে তৃণমূলের কাছে আজকের দিনটা খুব একটা ভালো না। শুরু হয়েছিল জয় জগন্নাথ দিয়ে, শেষটা কসবাজে এমন তোলপাড় ফেলে দেবে টের পেয়েছিল তৃণমূল। একবার ভাবুন তো, দুপুরে যখন রথের রশিতে টান পড়ছে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার হচ্ছে দীঘায়, তখন কসবা তোলপাড়, ধুন্ধুমার প্রতিবাদে, প্রতিরোধে। নিটোল ভক্তির ছবি যখন দীঘায়, তাও দীঘায় বিরাট সুদৃশ্য জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর প্রথম রথযাত্রা। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় রয়েছেন, তিনি রোজ হেঁটে জনসংযোগ করছেন। কোন জেলায়? পূর্ব মেদিনীপুর জেলায়। জেলাটা কার? শুভেন্দু অধিকারীর। সেখানে ওই বিরাট মন্দির, বিরাট ব্যাপকতার সঙ্গে পালিত রথযাত্রা এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতি, সঙ্গে জনসংযোগ। তৃণমূলের জন্য সুবর্ণ সুযোগ 26-এর প্রেক্ষিত তৈরির পূর্ব মেদিনীপুরের সঙ্গে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্রেডিট বা ইমেজ তাকে ধাক্কা দেওয়ার। না, কসবা দিল না সেটা করতে। রীতিনীতি মেনে রথযাত্রা হলো, পরম্পরা মেনে সৈকত শহরে সব আচার অনুষ্ঠান হলো, মুখ্যমন্ত্রীও থাকলেন, জনসংযোগও হলো। কিন্তু কালো অধ্যায় হয়ে থাকলো আজকের দিনটাই কসবার জন্য। 2026 সালে নির্বাচনের আগে এটাই তো শেষ রথযাত্রা। সদ্য দীঘায় উদ্বোধন হয়েছে বাংলার নিজস্ব জগন্নাথ ধামের। সেই সুযোগ কাজে লাগিয়ে এই জনসংযোগের বড় সুযোগ ছিল। রথের আগে সোনার ঝাঁটা নিয়ে রাস্তা ঝাড় দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, আরতি করলেন। সেই সঙ্গে বাংলার পার্বণ ক্যালেন্ডারে ঢুকে পড়ল দীঘাও। রাজনীতির বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? ভোটের আগে জগন্নাথ ভক্তিকে পুঁজি করতে চাইছে তৃণমূল। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ আগেই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। রথের রশিতে টান পড়লো, আর সেই সঙ্গে টান পড়লো রাজনীতির রশিতেও। এই রাজ্যে কোনো মা, বোন, দিদি, কন্যা সুরক্ষিত নয়। কতবার প্রমাণ হবে? দেখুন, ভগবানের মার। ওই জন্য দীঘাতে এই ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে। দীঘার মন্দির বা রথ নিয়ে শুভেন্দু অধিকারী বা তাঁর দলের আপত্তি তো নতুন নয়, অভিযোগ নতুন নয়। এবার সেই রথের সঙ্গে কসবাকে জুড়ে দিলেন তারা। পাল্টা জবাব উড়ে এলো তৃণমূল শিবির থেকেও। দীঘার মন্দির নিয়ে অধিকার কারুর খুব জ্বলন হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আমরা কিন্তু কোথাও কোনো রকম ভাবে কোনো তুলনা করা, অসম্মান করা এর মধ্যে আমরা নেই। ভোটের আগে কোনো ইস্যুই ছাড়ছেন না বাংলার নেতারা, সে পয়লা বৈশাখ হোক কিংবা রথযাত্রা। তবে একথা ঠিক, তৃণমূলের কাছে আজকের দিনটা গোল্ডেন ডে হয়ে থাকতে পারত। গোল্ডেন ডে। দীঘার সুবিশাল জগন্নাথ মন্দিরের পর প্রথম রথযাত্রা, যেখানে নিজে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজে জনসংযোগ করছেন। শুভেন্দু অধিকারী এতটাই চাপে পড়েছিলেন, আসল প্রসাদ বিলি হবে তার জেলা তমলুকে, মানে জেলার তমলুকে, সেই ঘোষণাও করে রেখেছিলেন। বিজেপির চাপ বাড়ছিল, সেটা খুব স্পষ্ট হচ্ছিল দীঘার মন্দির এবং এই রথযাত্রার ধাক্কায়। গোল্ডেন ডে হয়ে থাকতে পারতো আজকের দিনটা তৃণমূলের জন্য, যার গায়ে কালি লাগিয়ে দিল কসবা। রথ পার্বণ নিয়ে যখন কথা বলছি, তখন এপার বাংলা থেকে ওপারেও চলুন, দেখুন অবস্থাটা। ঐক্যের বুলি যে কতটা ফাঁকা আওয়াজ, আবার প্রমাণ করলো ঢাকা। বাংলাদেশে আরো একবার মন্দির ভাঙল অভিযোগ। ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে।
দুর্গা মন্দির বুলডোজ করা হলো, আর ছবি সামনে আসতেই শুরু হয়েছে তোলপাড়, নিন্দার ঝড়। আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে বুলডোজারের সামনে শুয়ে পড়েছেন হিন্দু মহিলারা। তাতেও থামেনি ইউনুসের প্রশাসন, তাদের উদ্ধত বুলডোজার। গত বছর এই জমিতে দুর্গাপুজো হয়, তারপর টিন দিয়ে ঘিরে মন্দির তৈরি করা হয়েছিল। হ্যাঁ, মন্দির বিরাট সুদৃশ্য নয়, কিন্তু মন্দির, দুর্গা উৎসব ওখানে হতো। দিন কয়েক আগে মন্দির কর্তৃপক্ষ এই জায়গায় দেওয়াল তৈরির তোড়জোড় করতেই অশান্তির শুরু। অভিযোগ, কয়েকদিন আগে মন্দির ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন দুষ্কৃতীরা। টিন দিয়ে ঘিরে তৈরি করা মন্দির মুহূর্তে মাটিতে মিশিয়ে দেওয়ায় নিন্দা করছে ভারত সরকার। We are dismayed that such incidents continue to reoccur in Bangladesh. Let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus, their properties and religious institutions. ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বাংলাদেশের সংখ্যালঘুরা। প্রতিবাদী স্লোগান উঠেছে ঢাকার শাহবাগ চত্বরে। চাপে পড়ে সাফাই দিতে হচ্ছে ইউনুসকে। তাদের অভিযোগ, রেলের জমিতে বিনা অনুমতিতে মন্দির তৈরি হয়েছিল, তাই তো উচ্ছেদ। এমনকি অনুমতি ছাড়া গত বছর দুর্গাপুজো হয়। অভিযোগ, বাংলাদেশ সরকারের এই অভিযোগ ধোপে টিকছে না। ইউনুসের আইন মেনে জমির জবরদখল তুলেছেন তারা। সংখ্যালঘুদের স্বার্থ দেখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, প্রতিবেশীদেরকে মনে করিয়ে দিয়েছে ভারত। 5 আগস্টের পরে এটাই তো প্রথম নয়। বারবার এক অভিযোগ উঠেছে বাংলাদেশে, প্রতিবার ঢাকা বলেছে সংখ্যালঘুদের স্বার্থ দেখছে তারা। সত্যি কি এইসব দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউনুস, নাকি ইচ্ছা করে চোখ বন্ধ করে বসে আছেন? যত না দেখবেন তত শান্তি। নৈরাজ্য শব্দটাও ছোট হয়ে যাচ্ছে। পদ্মা পারে যে নৈরাজ্য চলছে তার কাছে আরো একটা প্রমাণ, নক্কারজনক প্রমাণ। দ্রুত ভোটের দাবিতে বাংলাদেশের সপ্তমে এখন রাজনীতির সব দলের সুর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, তার ঘোষণার পরেই ভোটের সময় নিয়ে খুশি নয় ওপার বাংলার রাজনৈতিক দলগুলো। তারা বলছে প্রকাশ্যে, এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ কি? আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে মোহাম্মদ ইউনুসের সরকার। যদিও কয়েকদিন আগে ইউনুস বলেছেন, না নিষিদ্ধ করিনি, স্থগিত করেছি, সাময়িক। শেখ হাসিনার জমানায় বাতিল হওয়া জামাতে ইসলামীর স্বীকৃতি এবার ফিরিয়ে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন। কি দাঁড়ালো বিষয়টা? আওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা স্থগিত, যে নামেই ডাকুন, আর জামাত ইন। আওয়ামী লীগ আউট, জামাত ইন, ইউনুসের সরকার। ফলে আগামী নির্বাচনে জামাত লড়বে। ভাবুন, লড়তে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগকে কি কি অভিযোগে নিষিদ্ধ করেছে বা কোট আনকোট স্থগিত করেছে ইউনুসের সরকার? গণহত্যা, অপরাধ, কণ্ঠরোধ, অত্যাচারের অভিযোগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা নেত্রীদের বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। তাই তো আওয়ামী লীগ নিষিদ্ধ। বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারি জামাতে ইসলামীতে তাদের স্বীকৃতি ফিরিয়ে দিল, যে স্বীকৃতি হাসিনা জমানায় বাতিল হয়েছিল দলের একাধিক নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ থাকায়। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকে 10টা, জামাতের বিরুদ্ধে অভিযোগ 100টা, তাও জঘন্য। মূলত যে ধরনের অভিযোগ তা হলো ধর্ষণ, নারী নির্যাতন, হত্যালীলা। এত গুরুতর অভিযোগ জামাতের নেতাদের বিরুদ্ধে, মামলা চলছে, তারাই স্বীকৃতি পেয়ে গেল। জামাতের স্বীকৃতি রদ হয়েছিল তো এই নারকীয় ঘটনাগুলোর অভিযোগেই। ইউনুস চাইছেনটা কি? যদি নেতাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আরো গুরুতর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের স্বীকৃতি কি করে দিল ইউনুসের সরকার? এটা দ্বিচারিতা নয়, দুমুখ নীতি নয়। এর নেপথ্যে কি মৌলবাদীদের চাপ, নাকি ক্ষমতায় থাকতে যা যা করার ঠিক সেগুলোই করছেন ইউনুস? তিনি এখন ঘরে বাইরে চাপে, রাজনৈতিক দলগুলো ভোটের জন্য চাপ দিচ্ছে। জামাতের কাঁধে ভর করে গদি বাঁচাতে চাইছেন নাকি ইউনুস?
যে দলকে তিনি থ্রেট মনে করছেন তাদের নিষিদ্ধ করছেন আওয়ামী লীগ, আর যে দলকে বন্ধু মনে করছেন তাদের স্বীকৃতি দিচ্ছেন। গদি ধরে রাখতে সাহায্য করবে জামাত? অনেক টালবাহানার পর ভোট ঘোষণা করা ইউনূস কি চাইছেন ভোটের আগে নিজের গদিটা সিকিউর করে নিতে, কিংবা জামাতকে খোলা ছুট দিয়ে যদি ভোটটা এড়ানো যায়? জামাতের সাহায্যে, জঙ্গিপনায়, জামাত নেতাদের দাদাগিরিতে যদি ভোট এড়িয়ে গদিটা থেকে যায়, ভয়ঙ্কর। আমাদের প্রতিবেশী দেশ আরো ভয়ঙ্কর দিন দেখতে চলেছে আগামীতে। আচ্ছা, ওদের কি হলো? এই যে এত যুদ্ধ চললো, ডোনাল্ড ট্রাম্প বোমা মারলেন, মেরে বললেন চুপ করো, তারপর বললেন আমি সিজফায়ার করে দিয়েছি, যুদ্ধ আর হবে না। হ্যাঁ, ইরান ইসরায়েলের কথাই বলছি। ইরানের পারমাণবিক শক্তি বৃদ্ধি রোখা, নাকি আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করে তেহরানে ক্ষমতার বদল? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের আসল উদ্দেশ্যটা কি ছিল? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যে সেই প্রশ্নই উঠছে। একটা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ইসরায়েল খামেনিকে খতম করতে চেয়েছিল, কিন্তু তেমন কোনো সুযোগ পাওয়া গেল না, তাই করা গেল না। অর্থাৎ ইসরায়েলের ইরানের আক্রমণের নেপথ্য উদ্দেশ্য অন্য কিছু ছিল বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। তেহরানের বিরুদ্ধে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গোপনে পারমাণবিক শক্তি বাড়ানোর অভিযোগে সরব ছিল তেল আভিভ। ইসরায়েলের সুরে ইরানের বিরুদ্ধে সরব আমেরিকাও। ইসরায়েল আক্রমণ করার পর ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকাও। ওয়াশিংটনের হামলায় তেহরানের পরমাণু কর্মসূচির ক্ষতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সে দেশের গোয়েন্দা সংস্থার দাবির ফারাক সামনে এসেছে। যদিও পরে ট্রাম্পের চাপে বয়ান বদলায় সিআইএ, তবে এর মধ্যেই তেহরানে ক্ষমতা বদলের পক্ষে সওয়াল করেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আর এবার আসল কথাটা বলে দিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, খামেনিকে মারাই টার্গেট ছিল। কেন? ট্রাম্প ওই রাজবংশের নিজের হাতের পুতুল বসাতে চেয়েছিলেন বলে খামেনিকে মারা দরকার ছিল ইসরায়েলের? প্রশ্ন আসে। তবে গতকালই প্রথম প্রকাশ্যে এসে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। আর আজ ইসরায়েল কাৎজের মন্তব্যে ফের পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা কিন্তু এড়ানো যাচ্ছে না। হতেই পারে যে কোনো দিন আবার হামলা। ট্রাম্প বিশ্ব রাজনীতির মানচিত্রে অন্যতম রঙিন একটি চরিত্র। তিনি শুধু দাবি করে যাচ্ছেন ক্রেডিট ক্রেডিট ক্রেডিট, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি এই করব, আমি ওই করব। এবার শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে বসবে তেহরান। মানে যাদের বম্বিং করে অ্যাট্যাক করলো তেহরান, মানে ইরানের যে নেতাকে মারার জন্য এত ছক কষা হলো বলে শোনা যাচ্ছে, সেই ইরানের সঙ্গে আমেরিকা আলোচনায় বসবে। এসব দেখে শুনে একটাই প্রশ্ন মাথায় আসছে, কোন শর্তে রাজি হলো ইরান? এখানেও কিন্তু অনেক ফিসফাস আছে। শোনা যাচ্ছে ইরানকে বাগে আনতে বড়সড় মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দাবি করছে ইরানকে $3,000 কোটি পর্যন্ত সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। অসামরিক পরমাণু কর্মসূচি গড়তে ইরানকে সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে। সংঘর্ষ বিরতির পরে এই আলোচনা জারি রয়েছে বলেই দাবি। ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও বলা হয়েছে। ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে আমেরিকা। চুক্তি না মেনে ইরান পরমাণু বিশুদ্ধকরণ করছিল বলে আগেই অভিযোগ তুলেছিল আমেরিকা। বছরের শুরুতেই 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, আর সেই সময়সীমা পার করতে 61তম দিনে আক্রমণ করেছিল ইসরায়েল। প্রথম দিন থেকে ইসরায়েলকে সমর্থন করেন ট্রাম্প। যুদ্ধের লাস্ট ল্যাপে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রের কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে জল্পনার মাঝেই ভিডিও প্রকাশ করে আমেরিকা। এবার শুধু আর্থিক সাহায্য নয়, বিদেশের ব্যাংকে থাকা টাকা ব্যবহারে ইরানের ওপর বিধিনিষেধও তুলে নিতে পারে আমেরিকা। তাহলে টাকার বিনিময়ে সমঝোতা।
যে দেশটাকে শেষ করতে চাইছিলেন ট্রাম্প দুদিন আগে, তার সঙ্গে সমঝোতা করছেন টাকা দিয়ে। ইরান কি সেটা করবে? সময়ের হাতেই উত্তর। চলুন টুকরো খবর নিয়ে এক ঝলকে দেখে নিই আজ। আরজি করের পর কসবা, ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ। আইন কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার 3, মাত্র 5 দিনের পুলিশ হেফাজত। কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র। ছাত্র ইউনিয়নের সর্বেসর্বা, বাইরে পাহারায় ছিল বাকি দুজন। মনোজিৎ টিএমসিপির কেউ নয়, দাবি তৃণমূলের। রথ রাজনীতির মধ্যেই কার্তিক মহারাজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। নবগ্রাম থানায় অভিযোগ দায়ের, এফআইআর রুজু পুলিশের। তাহলে বুঝলেন তো, রোজ যে কথাগুলো আপনাদের বলি, এই যে যুদ্ধ করা, তার পিছনে নির্দিষ্ট টার্গেট থাকে। এসব যুদ্ধ টুদ্ধ আসলে নেতারা নিজেদের কোনো অঙ্ক, কোনো স্বার্থ রক্ষা করতেই করেন। না হলে যে দেশে টার্গেট করলেন, বোমা মারলেন, মিসাইল ছুড়লেন, শেষ করলেন পরমাণু ঘাঁটি, সে দেশের সঙ্গে কখনো সমঝোতায় যেতে পারেন? মানুষ, সাধারণ মানুষ মানে উলুখাগড়ারা, তারা বুঝতে পারেন হাড়ে হাড়ে যুদ্ধটা রাজায় রাজায় হচ্ছে, আর প্রাণ যাচ্ছে এদের। তা সাধারণ মানুষের অবস্থা কেমন ছিল? তেল আভিভেও তো, মানে ইসরায়েলেও তো আক্রমণ করেছিল ইরান। সমানে সমানে লড়াই চলেছে। তেল আভিভে থাকা এক বাঙালি, শালবনির অনিরুদ্ধ, আগে ওর সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছিলাম। ও ফিরে এসেছে। যুদ্ধর সময়টাতে ছিল তেল আভিভে। সেই সব দিনগুলো কি ভয়ঙ্কর ছিল। তেল আভিভের মধ্যে থেকে সেই যুদ্ধের তাপ কতটা পেয়েছেন অনিরুদ্ধ, দেখুন। একের পর এক মিসাইল হানা, সাইরেনের আওয়াজ, বিস্ফোরণের শব্দ। ইরান ইসরায়েল কোনো দেশে থামতে নারাজ। আর পশ্চিম এশিয়ার এই ছবিতে তখন ঘুম উড়েছে সুদূর শালবনির বেরা দম্পতির। দুশ্চিন্তায় এক পড়তে পারছেন না চোখের পাতা। একমাত্র ছেলে অনিরুদ্ধ তখন ক্যান্সার বায়োফিজিক্স নিয়ে গবেষণার কাজে তেল আভিভে। ওই সময়টা একটা অত্যন্ত বেশ এক দুশ্চিন্তা ছিল যে কি হচ্ছে ব্যাপারটা। ওদেরকে বাসে যেহেতু রোডওয়েজতে যেহেতু এনেছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তারপরেও একটু দেখলাম যে ওর ইন্টারনেট না কাজ করার জন্য আমার সাথে 30 সেকেন্ডের একটা কথা হয়েছিল। একটা মধ্যবর্তী অবস্থায় এসে গেছে, সুতরাং ওকে তো কোর্সটা তো কমপ্লিট করতে হবে, ওটা তো যেতেই হবে। কি বলবো, ওই জন্যই বলি যে শান্তিটা বিরাজ করুক, আমরাও সুস্থ থাকি। তখন তো বিরাটই খারাপ লাগছিল, কি করে আসবে বাড়ি ফেরা, দুশ্চিন্তায় ভুগছিলাম। এই খাওয়া দাওয়া হয়নি ভালো, এইসবভাবেই দিন কাটছিল আর কি। কাজ তো করতেই দিতে হবে অবশ্যই, যতই যাই হোক। ওটা কমপ্লিট না করলে কি করে হবে? যাবে, যুদ্ধ শেষ হোক তারপরে যাবে। বৃহস্পতিবার নিজের বাড়ি ফিরেছেন অনিরুদ্ধ, এক রোমহর্ষক অভিজ্ঞতার সঙ্গে নিয়ে। কিন্তু ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে অভ্যস্ত অনিরুদ্ধ যেন এবার কিছুটা ভয়ই পেয়েছিলেন। সেদিন ভারতের প্রথম রেস্কিউ মিশন শুরু হয়, তো যেহেতু তখন ভারতের প্রথম রেস্কিউ মিশন শুরু হয়ে গেল এবং বাড়ির কাছেও একটা মিসাইল পড়লো, তখন আসল যে ভয়টা লাগা সেটা শুরু হলো। বাড়ি ফিরে সোজা চলে যান নিজের পুরনো স্কুল শালবনির ভাউদি হাই স্কুলে। যেদিন শুনলাম যে ও এখানে এসে পৌঁছেছে, আমরা অত্যন্ত অস্বস্তি বোধ করেছি। আমরা ইসরায়েলে ও আবার ফিরে যাবে, ও একজন কৃতি ছাত্র এবং ভবিষ্যৎ জীবনে ও আরও অনেক ভালো কাজ করুক। এখন সংঘর্ষ বিরতিতে আছে ইসরায়েল ইরান। যুদ্ধের আতঙ্ক ছিল, দুশ্চিন্তা ছিল, কিন্তু আশাও ছিল। আশা আছে, অনিরুদ্ধ চায় ফিরে যেতে, কাজ শেষ করতে। বুঝে গেছেন তো, শিরদাঁড়া বিক্রি নেই। কাউকে তুষ্ট করার দায় নিয়ে অনুষ্ঠান আমি করি না। আমার দায়
সত্যি বলার। রোজ রাত 8:55 সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।